স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ। এসব কলেজের ভর্তি পরীক্ষাও আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না, তবে চলমান শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করবে প্রশাসন। সিদ্ধান্ত কার্যকর হবে 2024-25 শিক্ষাবর্ষ থেকেই। আজ জরুরি এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। প্রায় 8 বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু শিক্ষা বিষয়ক সমস্যার সমাধান তো হয়নি, বরং বিভিন্ন সময় অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার। এমন পরিস্থিতিতে এসব কলেজের শিক্ষার্থীরা তাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরেই। সবশেষ রবিবার মধ্যরাত থেকে দাবি আদায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নীলক্ষেত এলাকা। সংঘর্ষে জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে সড়ক অবরোধের ঘোষণা দিলেও তা না করে দুপুর 12টায় জরুরি সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। দেয় 6 দফা দাবি। ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4 ঘন্টার ভিতরে বিকেল 4টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। যদি না নেয় 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। পরে 7 কলেজের অধ্যক্ষদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈঠক করেন। সিদ্ধান্ত হয় 7 কলেজ আর থাকছে না ঢাবির অধীনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে ঢাকা কলেজের অধ্যক্ষ জানিয়েছেন শিক্ষার্থীদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে, তবে তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির আচরণ ছিল অনাকাঙ্ক্ষিত। আমি যেটা বলবো যে এটা অনাকাঙ্ক্ষিত, এরকম অনভিপ্রেত ঘটনা কারোর জন্যই কাম্য না। বিশ্ববিদ্যালয় তাদের প্রশাসনিক সিদ্ধান্ত কি নেবে এইটা আমরা সিদ্ধান্ত নেওয়ার মতো আমাদের এখানে সুযোগ নাই। এটা ওনারা নেবেন, কি করবেন। বন্ধ থাকা ক্লাস পরীক্ষার বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি বলেও জানান তিনি। এই চলমান পরীক্ষাগুলা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে 24 ঘন্টার মধ্যে নিউ মার্কেট থানার ওসি এবং এসিকে প্রত্যাহার করা না হলে থানা ঘেরাও করার ঘোষণা দিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। প্রভিসি পদত্যাগ না করলে 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস চলাচল করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেওয়া হয়। সোমবার রাতে এই আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। দায়িত্বরত থানার ওসি, এসি সহ এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। অনতিবিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সৃষ্ট সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর মধ্যরাতের ছাত্র সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেছেন আইন উপদেষ্টা। এদিকে ডিএমপি কমিশনার জানিয়েছেন রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছে। 5 দফা দাবিতে আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় রোববার সন্ধ্যা থেকে। সময় গড়ানোর সাথে সাথে শিক্ষার্থীদের জমায়েত বড় হতে থাকে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে রাত 10:30টার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল নিয়ে আসে এবং নীলক্ষেত মোড়ে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সংঘর্ষের সূত্রপাত তখন যখন মুখোমুখি অবস্থান চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত 11টার পর থেকে দফায় দফায় 2 পক্ষের বিক্ষোভ মিছিল ও পাল্টাপাল্টি ধাওয়া চলে। মধ্যরাতে যা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। এ সময় টিয়ার সেল আর সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এমন পরিস্থিতিতে সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ব্যবহার করেছে। কোনো ধরনের লেথাল কোনো কিছু ব্যবহার করি নাই।
ইভেন পানিটাও ব্যবহার করে নেয় 1-2 বার। আমরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছি আমি মনে করি, নতুবা তো আপনার রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। এটিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরও বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে পুলিশ, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাইকে ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি থাকতে পারে, সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেয়ায় 1 দফা কর্মসূচি পালনের ঘোষণা দিলেন আন্দোলনকারী শিক্ষকরা। একই সাথে দিনভর অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দাও জানান তারা। এদিকে রবিবারের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে পুলিশ। আমার ছেলেটা দুঃখের সাথে বলে, আমি একটা এমন গরিব করে আল্লাহ আমারে পাঠাইছে, জন্মগ্রহণ করলাম। পাথরঘাটার প্রত্যন্ত অঞ্চলে 60-এর দশক থেকে মাদ্রাসার শিক্ষকতা করে আসা খলিলুর রহমান গাজী এভাবেই নিজের সংগ্রামের কথা বলে কান্নায় ভেঙে পড়েন। ঘরে বসে পেনশন পাওয়ার বয়সে শাহবাগে ন্যায্য বেতন পাওয়ার দাবিতে আন্দোলনে তিনি। চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে 9ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। প্ল্যাকার্ড হাতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি তাদের। সামান্য ইনকামে আমাদের বাচ্চা মানুষ করা লাগছে, সংসার চালানো লাগছে। মাদ্রাসা আছে, ছাত্রছাত্রী আছে, শিক্ষক আছে, সরকারের আমাদের ইবতেদায়ী নামে বই ছাপা, অথচ আমাদের কোনো বেতন ভাতা নাই। রবিবার নারী ও বয়স্ক শিক্ষকদের ওপর পুলিশের আগ্রাসী আচরণের তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবিও জানান আন্দোলনকারীরা। আমাদের উপরে এই ধরনের বর্বরচিত হামলার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা অনেকে আহত হয়েছি, অনেকে পিজি হাসপাতালে ভর্তি আছে। পরে শিক্ষকদের 6 সদস্যের প্রতিনিধির সাথে আলোচনা শেষে পুলিশের রমনা জোনের ডিসি বলেছেন, রবিবারের ঘটনায় পুলিশ এবং আন্দোলনকারী দুপক্ষেরই বাড়াবাড়ি ছিল। মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তাদের পক্ষ থেকে বাড়াবাড়ি ছিল, আমাদের পক্ষ থেকে হয়তো কিছু বাড়াবাড়ি ছিল। এই বিষয়টা নিয়ে আমি কথা বললাম, আমি এটা নিয়ে ওনাদেরকে বলেছি যে এটা যেটাই হয়েছে আমাদের পক্ষ থেকে যদি ভুল ত্রুটি থাকে তো সেটা আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিকেলে 1 দফা দাবির ডাক দিয়ে শিক্ষকরা বলেন, চাকরি জাতীয়করণ করার আগ মুহূর্ত পর্যন্ত আন্দোলন চলবে। আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। জোট গঠনের গুঞ্জনের মধ্যে ইসলামী আন্দোলনের আমির চরমোনাইয়ের পীরের সঙ্গে এবার বৈঠক করলেন বিএনপি মহাসচিব। বৈঠকে দ্রুত নির্বাচনের দাবিসহ 10 দফার ভিত্তিতে 2 দলের মধ্যে সমঝোতা হয়েছে। এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এখন থেকে একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। রাজধানীর পুরানা পল্টনে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক হয় মির্জা ফখরুলের। সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামিক আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে দুপুর 12:15টার দিকে দলটির কার্যালয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। ঘণ্টাখানিক তাদের মধ্যে রুদ্ধতার বৈঠকে নির্বাচন সহ রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নানান বিষয়ে আলোচনা হয়েছে। শীর্ষ 2 নেতার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন তারা, কথা বলেন বৈঠক নিয়ে। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক, আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। বিএনপির মহাসচিব বৈঠক হওয়া 10 দফার সিদ্ধান্তের কথা তুলে ধরেন। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা, এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে বিষয়গুলোতে আমরা মোটামুটি ঐক্যমতে পৌঁছেছি। নির্বাচন নিয়ে আলোচনা চলমান থাকবে বলে জানান 2 দলের নেতারা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে ভারতের ন্যায় বিচারের পক্ষে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক
টবি ক্যাডম্যান। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে কথা জানান তিনি। ক্যাডম্যান বলেন, দায় মুক্তি নাকি ন্যায় বিচারের পক্ষে থাকবে তা নির্ভর করছে ওই দেশের সিদ্ধান্তের উপর। এদিকে জুলাই অগাস্টের গণহত্যার মামলায় 6 পুলিশ সদস্য সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এদের মধ্যে 2 জন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর। আমাদের গতকাল ইন্ডিয়ার উচিত হবে যে তারা একটা বিচারহীনতার পক্ষে দাঁড়াবেন নাকি একজন মানুষকে বিচারের পক্ষে দাঁড় করাবেন, রেহাই দেওয়ার এই সংস্কৃতির পক্ষে তারা দাঁড়াবেন না একটা ন্যায় বিচার হোক সেটার পক্ষে দাঁড়াবেন। আমরা আশা করছি, উনি যেটা বলেছেন যে আমরা আশা করি যে ইন্ডিয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং সেভাবেই আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে, যাতে করে সে এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারে। শেখ হাসিনা ও গণহত্যায় জড়িত অন্যদের বিচারের পর আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। চুয়াডাঙ্গায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, ক্ষমতার লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না। তরুণ প্রজন্মের সাথে যারা বেইমানি করবে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে বলে হুঁশিয়ারি দেন হাসনাত। বিরোধী পক্ষের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হলে তরুণদের সাথে পাবেন। আওয়ামী লীগের নির্বাচনে আসার আলাপ বাদ দিয়ে গণহত্যাকারীদের বিচার নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান এই ছাত্রনেতা। আমরা ত্যাক্ত কণ্ঠে বলতে চাই, এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেইমানি করবেন, আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। আমাদের এই যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির প্রতিফলন আপনাদেরকে ঘটাতে হবে। অভিযানে গিয়ে KM নুরুল হুদার আমলের বেশিরভাগ ইভিএমই অকার্যকর দেখেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি মনে করে 2018 সালে নিম্নমানের ইভিএম কিনে রাষ্ট্রের গচ্চা গেছে 4000 কোটি টাকা। এদিকে আওয়ামী লীগ আমলে বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক সহ 19 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিএনপি সহ বিরোধীদের মতামতকে উপেক্ষা করে 2018 সালে 3825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন, যেখানে প্রতিটি ইভিএম কিনতে খরচ হয় 2,35,000 টাকা। মেশিনগুলো জীবনকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও এর আগেই নষ্ট হয়েছে বেশিরভাগ। পট পরিবর্তনের পর ইভিএম মেশিন ব্যবহার করা হবে না বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এর মাঝে ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র ঘুরে দেখতে অভিযানে যায় দুদক। অভিযানে মিলেছে অধিকাংশ মেশিন নিম্নমানের আর অকার্যকর। হদিস মেলেনি অন্তত 1600 মেশিনের, যার পরিপ্রেক্ষিতে এই প্রকল্পের সাথে জড়িতদের ব্যবস্থা নিবে জানিয়েছেন। তবে অভিযানকালে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা 1599টি মেশিন কোথায় রয়েছে সে বিষয়ে কোনো হদিস দুদক টিমের নিকট উপস্থাপন করতে পারেনি। অভিযানকালে টিম আরও দেখতে পায় ইভিএম মেশিনগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে, যেগুলিকে বাহ্যিক দৃষ্টিতে কর্মক্ষম বলে মনে হয়নি। এদিকে শাহজালাল সহ কয়েকটি বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের 812 কোটি টাকা লুটপাটের অভিযোগে আলাদা 4টি মামলা করেছে দুদক। আসামির তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক, সাবেক বিমান সচিব মহিবুল হক, সাবেক বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ 19 জন। 250 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ 10 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। দুদক বলছে বিভিন্ন বিমানবন্দরে এরোনেস ইন্টারন্যাশনালকে বেআইনিভাবে প্রকল্পের কাজ পেতে সহযোগিতা করেন তারিক সিদ্দিক সহ অন্যান্যরা। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান এরোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। 18,000 বাংলাদেশি শ্রমিক নির্দিষ্ট সময়ে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি। তাদের মধ্যে 7,964 জন প্রাথমিকভাবে যাবার ছাড়পত্র পেয়েছেন। এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে এখনও দুদকের কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো চিঠি পায়নি বলে জানান এই মুখপাত্র। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির বিষয়ে আইন মন্ত্রণালয়ের কোনো উদ্যোগের কোনো তথ্য তার জানা নেই বলেও জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অংশ নয় বলেও জানান রফিকুল আলম। দ্বৈত নাগরিকত্বের প্রমাণের কথা যেটা বললেন, এটা সেই সময় যারা কাজ করেছে তারা হয়তো বলতে পারবে, এবং আমি যেহেতু একটু আগে বলেছি যে আমাদের কাছে এই সংক্রান্ত কোনো ডকুমেন্ট আসেনি, সুতরাং প্রিম্যাচিওর এখানে স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে বলে আমার কাছে মনে হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ভারতের নয়াদিল্লি থেকে পাঠানো কার্ডে নরেন্দ্র মোদীর স্বাক্ষর রয়েছে। এতে নতুন বছরের জন্য শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকারের অপ্রয়োজনীয় প্রকল্পের ব্যয় মেটাতেই জনগণের ওপর ইচ্ছেমতো করের বোঝা চাপিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আইসিএবি ও আইআরএফ আয়োজিত এনবিআর সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা সভায় সরকারি এই সংস্থার স্বেচ্ছাচারিতার অবসান চান বিশ্লেষকরা। তাদের দাবি, কর কিভাবে নির্ধারণ করা হবে তারও পরিষ্কার রূপরেখা থাকা উচিত সংস্কার উদ্যোগে। জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে অভিযোগ নেই এমন করদাতা খুঁজে পাওয়া দুষ্কর। বছরের পর বছর ধরেই অংশীজনদের অভিযোগ, তাদের কোনো পরামর্শ শোনে না এনবিআর। সংস্থাটির সংস্কারে সরকার গঠিত কমিটির কাছে তাই বিশ্লেষকদের দাবি, এমনভাবে সংস্কার করা হোক যেন প্রতিটি কাজেরই জবাবদিহিতা থাকে। কিছুদিন আগেও যে ট্যাক্স বাড়ানো হলো, কি প্রক্রিয়ার ভিতর দিয়ে? নীতি নির্ধারকদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে না। হয়তো কথা সত্যি, তো ওনারা বলেন যে আপনারা এইভাবে বুঝতে পেরেছেন। হিসাব করে দেখেছি যে এইটাই ওনাদের কোনো অসুবিধা হবে না। অর্থনীতি বিশ্লেষকদের অভিযোগ, বছরের পর বছর ধরে অতীতের সব সরকার এনবিআরকে ব্যবহার করেছে রাজস্ব আহরণের হাতিয়ার হিসেবে। এখন এটিকে জনকল্যাণের প্রতিষ্ঠানে পরিণত করার সময় এসেছে। 2014-15 থেকে এই গত বছর পর্যন্ত ফিসক্যাল ডিসিপ্লিন কমপ্লিটলি ভেঙে ফেলা হয়েছিল। কেন? প্রজেক্ট করতে হবে, যে প্রজেক্ট দরকার নাই ওটাও করতে হবে, যে প্রজেক্ট 5 টাকার ওটা 25 টাকায় করতে হবে। অংশীজনদের দাবি, কর নির্ধারণের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হোক। নীতি প্রণয়ন ও কর আহরণের দুই দায়িত্বকেও আলাদা করা প্রয়োজন। কনসিস্টেন্ট ট্যাক্স পলিসি চাচ্ছি। হোয়াট ইজ হ্যাপেনিং? ইনভেস্টমেন্টে আগ্রহীও হচ্ছে না বিদেশিরা, এটা খুব ইম্পর্টেন্ট। এনবিআর এর চেয়ারম্যান এবং আইআর এর সচিব এক ব্যক্তি হওয়াতে একটা কম্প্রিহেন্সিভ যে নীতি নির্ধারণী বিষয়টাতে গুরুত্ব দেওয়া, এটা কিন্তু মিসিং ছিল। এনবিআর সংস্কার কমিটির সদস্যরা বলছেন, টেকসই সংস্কারে প্রতিটি আইন গভীরভাবে পর্যালোচনা করা হবে। অর্থনীতি গতি যতটাই বেড়েছে তার চেয়ে ইনইকুয়ালিটি অনেক বাড়ছে। এখন সেইটার হাউ টু অ্যাড্রেস দ্যাট, সেটার জন্য প্রিজার্ভ ট্যাক্সের মতো এই ধরনের পদক্ষেপগুলো আমাদের নিতে হবে। এনবিআর এর উচিত সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দেওয়া উচিত যে গত 1 মাসে আমি কি এই যে চেঞ্জ করেছি, এটা কেন করলাম, এটা কি। কেবল সংস্কার প্রস্তাবনাই নয়, এবার জন আকাঙ্ক্ষা অনুযায়ী প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেয়ার আশ্বাসও দেন কমিটির সদস্যরা। সকল পক্ষের একসাথে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। নানা অনিশ্চয়তার মুখে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে বিনিয়োগ কমেছে ৭১%। তার ছোঁয়া লেগেছে বিনিয়োগের সব সুবিধা নিশ্চিত করা ইপিজেডগুলোতেও। একই সময়ে ইপিজেডগুলোতে বিনিয়োগ কমেছে 22.33%। সোমবার গণমাধ্যমের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরে বেবজার নির্বাহী চেয়ারম্যান জানান, শুধু দেশেই নয়, সারা বিশ্বেই বিনিয়োগ পরিস্থিতির মন্দা। at comparatively cheap wages. 5 লাখের বেশি কর্মসংস্থান ও মোট রপ্তানি আয়ের 16% অবদান রাখছে বেবজার অধীন 8টি ইপিজেড এবং সঙ্গে যুক্ত আছে আরও একটি অর্থনৈতিক অঞ্চল। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে তাদের এই মতবিনিময় সভা বেবজা কার্যালয়ে, যেখানে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান তুলে ধরেন বর্তমান অবস্থা ও আগামীর কর্মপরিকল্পনা। বেবজার মতে 2023-24 অর্থ বছরে দেশের মোট সরাসরি বৈদেশিক বিনিয়োগের 29 ভাগ এসেছে তাদের হাত ধরে। তবে নানা অনিশ্চয়তায় বিনিয়োগ কমে আসার ধাক্কা লেগেছে এখানেও। এই যে বিনিয়োগের গ্রাফটা, বাইরে আমরা বলছি 71%, ইপিজেড এর ভিতরে আমরা বলছি 22.33%। এটা শুধুমাত্র যে আমাদের দেশের পট পরিবর্তন বা তার পরবর্তী পরিস্থিতি যেন তা কিন্তু না, পুরো গ্লোবাল মার্কেটই একটা অরাজকতা আছে।
যশোর ও পটুয়াখালীতে বেবজার আরও 2টি নতুন ইপিজেড চালুর কাজ শুরু হলেও সেখানে পানি ও গ্যাস পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়। এ নিয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান বলছেন, বাস্তবতার চিত্র তুলে ধরেই তারা বিনিয়োগকারীদের আহ্বান জানাচ্ছেন। এখানে সক্ষমতা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমরা ক্যাটাগরি করি যে আমরা ওয়েট ফ্যাক্টরি আনবো না, আমরা আনবো ড্রাই ফ্যাক্টরি, যেখানে পানির প্রয়োজনটা নাই বা যেখানে গ্যাসের প্রয়োজনটা নাই। এরকম ইপিজেডগুলোতে একই রকম শ্রম আইন করার বিষয়টি নির্ভর করছে শ্রমিক ও মালিকদের উপর। আমরা কি চাচ্ছি ওটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ইনভেস্টররা কি চাচ্ছে, শ্রমিকরা কি চাচ্ছে, আইএলও কি বলছে। ইপিজেডের কারখানাগুলোতে শ্রমিকরাই ট্রেড ইউনিয়ন করতে চায় না বলে দাবি বেবজার এই নির্বাহী চেয়ারম্যানের। ইপিজেডের শ্রমিকরা বলেছে আমরা ট্রেড ইউনিয়ন চাই না। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। মাঘ মাসে দেশজুড়ে চিরচেনা শীতের রূপ দেখা না গেলেও ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রভাব পড়েছে প্রত্যন্ত এলাকার জনজীবনে। আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় কুয়াশা মুক্ত আকাশে সকালে সূর্যের দেখা মিললেও মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় নাকাল জেলার মানুষ। দুর্ঘটনা এড়াতে রাত থেকে ভোর পর্যন্ত মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। ঠাকুরগাঁয়ে শীতের তীব্রতা কমলেও হিমেল হাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। ঠাকুরগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গাতেও শীতের দাপট কমে এসেছে। এই ঠান্ডায় মানুষ কেউ বেড়াচ্ছে না, আমাদের ভাড়া হচ্ছে না, আমরা খুব বিপদে রয়েছি। রোদ দুটেছে, তারপর বাতাসের কারণে অতিরিক্ত ঠান্ডা, খোলামেলা ভ্যান তো মানুষজন খুব একটা ওঠে না। সিন্ডিকেটের হাত থেকে মালয়েশিয়ার শ্রমবাজারকে উদ্ধার করতে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্টের নেতারা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা তৈরি হওয়ায় আবারও চক্রের সদস্যরা তৎপর বলে অভিযোগ তাদের। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নেতারা। জানানো হয়, জিম্মি করে যাত্রীদের পকেট কাটছে অসাধু চক্র। সিন্ডিকেট মুক্ত করা যাচ্ছে না আকাশপথ। বক্তারা বলেন, শেখ হাসিনার আমলে মালয়েশিয়া সহ অন্যান্য দেশে জনশক্তি রপ্তানিতে গড়ে ওঠে সিন্ডিকেট। এতে চরম ক্ষতিগ্রস্ত হয় বৈদেশিক কর্মসংস্থানের খাত। 1000 ফিক্স সার্ভিস লিমিটেড গ্রাহকদের জন্য নতুন সেবা চালু করেছে। সোমবার বিকেলে আগারগাঁও মেট্রো স্টেশনে সিস্টেমটি চালু করা হয়। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ইলেকট্রনিক ডিভাইস সহজে জমা দিতে এবং মেরামতের পর দ্রুততার সঙ্গে সংগ্রহ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রকল্প পরিচালক এহতেশামুল কবির, প্রকৌশলী মাহফুজুর রহমান। আর উপস্থিত ছিলেন স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, 1000 সার্ভিসেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রিজওয়ানুল হক চৌধুরী এবং চিফ সার্ভিস অফিসার ইফতেখার রাসেল সহ সংশ্লিষ্ট অনেকেই। এ সময় তারা বলেন, কিওস্কো প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের সেবা সহজতর ও আরও গ্রহণযোগ্য করা সম্ভব। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।